হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর রায় অ্যান্ড মার্টিনের মডেল কোশ্চেন পেপার 2। এখানে এই ভিডিওতে এমসিকিউ এবং এক কথায় উত্তর এগুলো নিয়েই আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? দেখো, ফার্স্টে যে এমসিকিউটা আছে কি বলেছে, প্রথমে যে এমসিকিউ বলেছে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত। দেখো, তড়িৎ বিভব এর মাত্রীয় সংকেত যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি। অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। এটা কিভাবে আসছে দেখো, আমরা জানি তড়িৎ বিভব ভি এটা সমান হয় W/Q, তাই তো? দেখো, W মানে কার্য, কার্যের মাত্রা হয় mL²T⁻⁻², আর নিচে কি আছে আধান, আধানের মাত্রা কি হয় IT। তাহলে আলটিমেট দেখো এটা আসছে mL²T⁻³ আর I⁻1। তাহলে এটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত বা মাত্রা। আচ্ছা, 2 নম্বরে যে এমসিকিউটা বলা আছে, 2 নম্বরে যে এমসিকিউ কি বলেছে, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ করলে বল হবে। দেখো, অক্ষীয় অবস্থান মানে অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দু। দেখো, আমরা জানি একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে অবস্থিত কোনো একটা বিন্দুতে এখানে বলে দিয়েছে যে তড়িৎ বল এফ এটা সমান হবে, দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আমরা রাশিমালা জানি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি হয় তাহলে আমরা দেখো একটা সমীকরণ জানি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা সমান হচ্ছে কি F/Q, তাই তো? তাহলে F সমান কি হবে EQ। তাহলে এর রাশিমালা আমরা জানি 1/4πε0 ইন্টু 2p বাই কত r², এই 2p/r³। এটা হচ্ছে সমীকরণ, অক্ষের উপরে যদি অবস্থিত হয়। এবার এখানে যেহেতু আধানটা দিয়ে গুণ করতে হবে তাহলে ইন্টু এখানে কিউ হয়ে যাবে, কারণ এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা আর আমাদেরকে কি তড়িৎ বল বলেছে এফ। এবার প্রথমে যে বলটা কাজ করছে সেটা এইটা, তারপরে কি বলেছে দূরত্ব দ্বিগুণ করলে বল হবে। তাহলে দূরত্ব যেটা প্রথমে r ছিল এবার কত হয়ে গেছে 2r হয়ে গেছে। তাহলে তখন ক্রিয়াশীল যে বল সেটাকে আমরা ধরে নিচ্ছি F ড্যাশ। তাহলে এটা সমান আসবে 1/4πε0 ইন্টু 2p/2r পুরোটার কিউব ইন্টু এখানে কিউ থাকলো। আচ্ছা, এটা কি আসছে 1/4πε0 ইন্টু 2p এটা 8r³ হবে, তার মধ্যে r³ ইন্টু কিউ এটা এখানে থাকলো, আর এই 1/8 এখানে রেখে দিলাম। এবার দেখো, ফার্স্টে এইটুকু যেটা আমরা পাচ্ছি সেটা এফ এর সঙ্গে সমান। তাহলে আলটিমেট দেখো এফ ড্যাশ যেটা আসছে এটা কত F/8, অর্থাৎ প্রযুক্ত বল যেটা আগে এফ ছিল সেটা এখন কত হয়ে গেল F/8। তার মানে দেখো অপশান ডি যেটা সেটা হবে সঠিক উত্তর, অপশান ডি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা এমসিকিউ, এবং এটা বড় কোশ্চেনেও আসতে পারে এই ফর্মুলা থেকে প্রবলেম। আচ্ছা, এমসিকিউ 3 যেটা আছে দেখো কি বলেছে, প্রদত্ত চিত্রে প্রতিটি রোধের মান আর হলে এসির তুল্য রোধ কত, মানে এ আর সি বিন্দুর তুল্য রোধ কত হবে। দেখো, আমাদেরকে রোধ নির্ণয় করতে হবে এইটা, এই বিন্দুটা আর এই বিন্দুটার তুল্য রোধ। দেখো, প্রতিটা রোধের মান কত বলে দিয়েছে আর, ঠিক আছে? এবার আমরা এ আর সি এই দুটো পয়েন্টের তুল্য রোধ নির্ণয় করব। তাহলে দেখো, এখানে আমরা যদি সি বিন্দুতে যাই, প্রথমে দেখো এই বরাবর একটা লাইন নিয়ে যেতে পারবো আর একটা এই লাইনে যেতে পারবো। দেখো, এখানে এই দিকে এই রোধটা হচ্ছে আর, এটা আর একই লাইনে পড়ছে, তার মানে এই রোধ আর এই রোধ শ্রেণীতে আছে। তাহলে এটা যেহেতু শ্রেণীতে, এদের তুল্য রোধ দেখা হবে 2r, এটা শ্রেণীতে, এদেরও তুল্য রোধ কত হবে 2r।
তাহলে এখানে দেখো এই দিকে রোধ যা হচ্ছে এই দিকের রোধ তাই হচ্ছে, তাহলে এই মিডিলের যে রোধটা আছে সেই মিডিলের রোধটার কিন্তু কোনো রকমের কাজ থাকবে না, ঠিক আছে, ওটা ইনভ্যালিড, মানে ওই রোধটার কোনো কাজ এখানে থাকবে না, ওই জন্য ওই রোধটাকে আমরা ক্যালকুলেশানে নিয়ে আসবো না। তাহলে দেখো এই 2R আর এই 2R পরস্পর কোন সমবায়ে আছে? সমান্তরাল সমবায়, কারণ এ আর সি, কারণ এই 2R আর এই 2R এর শুরু এবং শেষ একই বিন্দুতে, আর আমরা জানি অনেকগুলো রোধের শুরু এবং শেষ যদি একই বিন্দু হয় তাহলে তখন সেটাকে বলা হয় কি প্যারালাল কম্বিনেশন বা প্যারালাল কানেকশান। তাহলে এদের তুল্য রোধ দেখা হবে, আমরা জানি দুটো রোধ যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে তুল্য রোধের ফর্মুলা হচ্ছে রোধদ্বয়ের গুণফল বাই রোধদ্বয়ের যোগফল। তার মানে দেখো উপরে হয়ে গেল 4R² আর নিচে হয়ে গেল কত 4R, তাহলে এটা সমান কত হবে R। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশান বি, অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। আশা করছি সকলে বুঝতে পেরেছ। আমরা নেক্সট যে এমসিকিউ আছে সেটাই চলে যাব। দেখো কি বলেছে 4 নম্বরেরটা, একটি তড়িৎবাহী ঋজু তার বহিস্থ চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, তারটি যে বল অনুভব করছে তা হলো F, তারের দৈর্ঘ্য L এবং চৌম্বক ক্ষেত্র B হলে। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল কোশ্চেন। এই চৌম্বক ক্ষেত্র B আর চৌম্বক বল যেটা সেটা সব সময় মনে রাখবে লম্বভাবে হবে। তাহলে এখানে চৌম্বক বল F আর চৌম্বক ক্ষেত্র B পরস্পর কি লম্বভাবে থাকবে, অর্থাৎ দেখো এইটা হবে অপশান বি, যেটা সেটা হবে সঠিক উত্তর। F সময় পারপেন্ডিকুলার B। দেখো আমরা জানি ফ্লেমিংয়ের যে বামহস্ত নিয়ম, যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই তারের উপরে ক্রিয়াশীল যে চৌম্বক বল সেটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেশন করি বা বার করি। সেখানে এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা তড়িৎ প্রবাহের অভিমুখ, আর এটা ওই তারের উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সে বলের অভিমুখ নির্দেশ করে। এবং তারা দেখো পরস্পরের কী হয় মানে সমকোণে থাকে বা পরস্পর লম্বভাবে থাকে। এটা সঠিক উত্তর হবে অপশান বি। আচ্ছা 5 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ডচুম্বককে তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটি চুম্বক ভ্রামক হবে। দেখো এরকম একটাকে আর একটার সঙ্গে কিভাবে রাখা হয়েছে সমকোণে, একটা আর একটাকে ধরো এইভাবে রাখা হলো, এটা চৌম্বক ভ্রামক কত এম, এটাও এম। দেখো আমরা জানি চৌম্বক ভ্রামক হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, দুটো একই রকম, ঠিক আছে। চৌম্বক ভ্রামক হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই এম আর এই এম পরস্পর কি 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে তাদের যদি আমরা লব্ধি ক্যালকুলেশন করি, লব্ধিটা যদি এম ড্যাশ ধরে নিই তাহলে √অফ দেখো আসবে m² প্লাস m² প্লাস 2 ইন্টু m ইন্টু cos 90 ডিগ্রি। এটাই হচ্ছে ফর্মুলা। আমরা দেখো ক্লাস 11 থেকে জানি ভেক্টরের এই ফর্মুলা। তাহলে এইবার এখানে দেখো cos 90-র ভ্যালু 0 হয়ে গেল, আর এটা তাহলে কি চলে আসবে 2m²। তার মানে দেখো কি আসছে √2 আর m² এর এমটা বাইরে চলে গেল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে √2 ইন্টু m। তার মানে দেখো অপশান ডি যেটা সেটা হবে সঠিক উত্তর। আচ্ছা তারপরে 6 নম্বরে যে কোশ্চেনটা বলেছে, একটি বদ্ধ বর্তনীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্স ফাই সমান AT² প্লাস BT যে সময় পরে তড়িৎ প্রবাহ শূন্য হবে। আচ্ছা দেখো এখানে দেওয়া আছে কি ফাই সমান AT² প্লাস কত BT, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা এমসিকিউ। আচ্ছা আমরা আগে ই ক্যালকুলেশন করব। দেখো ই সমান আমরা কি জানি মাইনাস d∅/dt, এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে -2AT - B। এটা হলো তড়িৎচালক বল, আর আমাদেরকে কি তড়িৎ প্রবাহ শূন্য হবে। তাহলে আগে তড়িৎ প্রবাহ কত আসছে I সমান কি জানি আমরা E/R,
তাহলে দেখো -1/r। আচ্ছা, এখানে মাইনাসটা কমন নিয়ে নিলাম, দিয়ে এর ভ্যালুটা ব্র্যাকেটে 2at + b এটা লিখে দিলাম। দেখো মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, ব্র্যাকেটের ভিতরে কি প্লাস হয়ে গেছে, তাই তো। এবার বলেছে যে সময়ে তড়িৎ প্রবাহ শূন্য, তার মানে আয়ের ভ্যালুটা শূন্য করে দেব। তার মানে দেখো 1/r × 2at + b এটা সমান কত, 0। তাহলে 2at + b এটা সমান কত, 0। তাহলে 2at এটা সমান -b। তাহলে এখান থেকে দেখো t এটা সমান কি আসবে, -b/2a। তাহলে t সমান -b/2a। এই সময় পরে তড়িৎ প্রবাহটা কী হবে, শূন্য হবে। তাহলে সঠিক উত্তর হবে -b/a। -b/a দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। আমরা নেক্সট যে কোশ্চেন আছে সেটাই চলে যাব। দেখো কি বলেছে, একটি বর্তনীতে তড়িৎ প্রবাহ 2 সেকেন্ড সময়ে 5 অ্যাম্পিয়ার থেকে 0 অ্যাম্পিয়ার হলো, বর্তনীর সাবেশ গুণাঙ্ক 0.8 হলে উৎপন্ন তড়িৎচালক বল হবে। দেখো আমরা যে ফর্মুলাটা জানি, আচ্ছা এখানে কি কি দেওয়া আছে, তড়িৎ প্রবাহের পরিবর্তন কত সময়ে, 2 সেকেন্ড সময়ে। তাহলে দেখো ডিটি যে সময় সেটা হচ্ছে 2 সেকেন্ড, আর ডিআই দেখো ডিআই সমান আমরা কি জানি, সাধারণত I2 - I1। ডিআই মানে কি, তড়িৎ প্রবাহের পরিবর্তন। I2 - I1, I2 মানে অন্তিম প্রবাহ, সেটা দেখো 0, মাইনাস প্রাথমিক প্রবাহ সেটা হচ্ছে কত, 5। তার মানে এটা সমান কত, -5 অ্যাম্পিয়ার। আর কি বলা আছে, সাবেশ গুণাঙ্ক। সাবেশ গুণাঙ্ক মানে কত, এল। এই সাবেশ গুণাঙ্ক মানে এল, সেটা বলা আছে কত, 0.8। আর আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে উৎপন্ন তড়িৎচালক বল। আমরা জানি ই সমান -L × DI কত, DT। তো ফর্মুলায় বসিয়ে দেবো, তাহলে দেখো চলে আসবে। তাহলে -0.8 × DI এর ভ্যালু কত, -5, আর ডিটির যে ভ্যালু আছে সেটা দেখো 2। এটা দেখো এই প্লাসটা, এখানে একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ই সমান দেখো আলটিমেট যেটা আসছে, এটা একবারে 8 করে দিলাম, নিচে 10, উপরে এটা 5 আর নিচে 2। এটাকে কাটলে 2, এটা কাটলে হবে 4 × 2 = 8, তার মানে 2। তাহলে ই এর ভ্যালু কত আসছে, 2 ভোল্ট। তার মানে দেখো অপশান বি যেটা সেটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান বি। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, শূন্যস্থানে আলোর বেগ সি একটা সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান E0 এবং চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান B0 হলে, আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, মনে রাখবে। সি সমান হয় E0/B0। সি সমান কত হয়, E0/B0। এটা ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো 9 নম্বরে যেটা বলেছে কি আছে, বায়ুর সাপেক্ষে একটি মাধ্যমের সংকট কোণ 30 ডিগ্রি, মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। দেখো সংকট কোণকে আমরা প্রকাশ করি কি দ্বারা, θc দ্বারা। তাহলে এটা বলে দিয়েছে কত, 30 ডিগ্রি। আর আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে মিউ। তাহলে θc আর মিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে মিউ, এটার সমান হচ্ছে 1/sin θc, তাই তো। তাহলে মিউ সমান 1/sin 30 ডিগ্রি, তার মানে 1/sin 30 ভ্যালু 1/2। তাহলে আলটিমেট কত আসছে, 2। তাহলে মাধ্যমটার প্রতিসরাঙ্ক কোনটা হবে, প্রতিসরাঙ্ক হবে অপশান সি, 2। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো,
আচ্ছা, প্রথমে আমরা কোশ্চেনটা দেখি। একটি 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য হয় 30 সেন্টিমিটার। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 হলে জলের প্রতিসরাঙ্ক কত? আচ্ছা দেখো, প্রথমে উত্তল লেন্সটা কি আছে, বায়ুতে আছে, ধরো তার ফোকাস দৈর্ঘ্য কত বলে দিয়েছে 20। তাহলে আমরা একটা সূত্র জানি যেটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা, 1/f এটা সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এই সূত্রটাকে কি আমরা অ্যাপ্লাই করব, এটাকে বলা হয় কি লেন্স মেকার ফর্মুলা। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো যেহেতু বায়ুতে আছে তাহলে 1/f এটা সমান, এবং দেখো বায়ুর সাপেক্ষে ওই লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক বলা আছে 1.5 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আচ্ছা, প্রথম ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত 20, তাহলে 1/20 হয়ে গেল। আর এটা হবে দেখো 0.5 বিয়োগ করলে ইন্টু 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, এবার পরে কি করা হয়েছে, ওই লেন্সটাকে জলে ডোবানো হয়েছে। তাহলে দেখো পরের ক্ষেত্রে যে ফোকাস দৈর্ঘ্য সেটাকে আমরা ধরে নিচ্ছি FW, এটা সমান তাহলে W মিউ জি। কারণ দেখো এবার আলোকরশ্মিটা কি, ও লেন্সটাকে যেহেতু আমরা জলে ডুবিয়েছি তাহলে জল থেকে কাঁচের মধ্যে যাবে, ওই জন্য W মিউ জি মাইনাস 1 ইন্টু এখানে দেখো 1/r1 মাইনাস 1/r2। লেন্সের বক্রতা ব্যাসার্ধের কিন্তু কোনো রকমের পরিবর্তন হবে না। এবার এটার ভ্যালু দেখো বলে দিয়েছে কত 30, আর এটাকে দেখো আমরা লিখতে পারবো মিউ জি বাই কত মিউ ডব্লু মাইনাস 1, আর এটার ভ্যালু জাস্ট এখান থেকে আমরা নিয়ে বসে দিতে পারবো। কারণ দেখো এটার ভ্যালু আসবে 1/20 আর 0.5 এখানে ধরো থাকলো, এটা সমান 1/r1 মাইনাস 1 কত r2। তাহলে এই 1/r1 মাইনাস 1/r2 জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে 1/20 ইন্টু 0.5, তাই তো? এখান থেকে মিউজির ভ্যালু বলা আছে, মিউ ডব্লুটা কি ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখানে দেখো এই শূন্য কেটে গেল, ঠিক আছে? তাহলে এটা দেখো 1/3 এটা সমান, এটার ভ্যালু কত বলা আছে 1.5, আর এটা মিউ ডব্লু মাইনাস 1। আচ্ছা, এইটা এখানে আছে তো 2 ইন্টু 0.5, এটাকে এখানে গুণ করে দিই, আর 2 ইন্টু 0.5 গুণ করলে অ্যাকচুয়ালি 1 হয়। 2 ইন্টু এটাকে এখানে লিখে দিচ্ছি 0.5, তাহলে এখানে আর কিছু দেখো থাকলো না, হলো? আচ্ছা, এটাকে যদি তুমি দশমিকটা তুলে দাও তাহলে এখানে দেখো 10 চলে আসছে, এটা কাটলে দেখো 2 কেটে যাবে, তার মানে আলটিমেট 1/3। এটা 1/3 এটা সমান হচ্ছে, আচ্ছা আর একটা কাজ করে দিই, এই মাইনাস 1টাকে এই দিকে নিয়ে চলে আসলাম, এটা 1.5 বাই কত মিউ ডব্লু এটা আসবে, ঠিক আছে? তাহলে এটা যোগ করলে দেখো কত আসবে 4/3, আর এটা সমান দেখো 1.5 বাই কত মিউ ডব্লু। আমরা মিউ ডব্লুর ভ্যালু ক্যালকুলেশন করব। তাহলে মিউ ডব্লু এটা সমান দেখো কোনাকুনি যদি গুণ করে দিই 1.5 ইন্টু 3, আর 4টা দেখো নিচে নেমে চলে আসলো, এটা তুলে দাও দশমিকটা, এখানে 10। যদি আমরা কাটাকাটি করি, এটাকে 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 2, তাহলে মিউ ডব্লু এটা সমান আসছে 9 বাই কত 8। তাহলে মিউ ডব্লু বা জলের যে প্রতিসরাঙ্ক সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে, এটা আসছে 9/8, এটা ক্যালকুলেশন করলে আসবে 1.125। অ্যাকচুয়ালি অ্যান্সার এটা আসছে 1.125। দেখো এটা কিন্তু অপশানে নেই, এখানে তোমাদের যে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক সেখানে এটার অ্যান্সার দেওয়া আছে 1.33, কিন্তু আমরা এখানে যে ক্যালকুলেশন করে পাচ্ছি সেই ক্যালকুলেশন করে এটা কত আসছে 1.125, ঠিক আছে? এটা আমার একটু ডাউট মনে হচ্ছে এই কোশ্চেনটাই, তোমরা প্রথম থেকে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা একবার চেক করবে, ঠিক আছে? আশা করছি ঠিকই আছে,
কোশ্চেনের অ্যান্সার অনেক সময় ভুল হতে পারে, তাও একবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে ক্যালকুলেটরে বসিয়ে। বুঝে গেল? এবার আমরা নেক্সট যে কোশ্চেন আছে সেটাই চলে যাব। দেখো XI যে কোশ্চেনটা আছে 11, কি বলেছে? কার্য অপেক্ষকের মান নির্ভর করে ধাতুর প্রকৃতির উপর, আলোর বর্ণের উপর, A ও B উভয়ের উপর, আর A ও B কোনোটিই নয়। দেখো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটার সঠিক উত্তর হবে অপশান এ, ধাতুর প্রকৃতির উপর। দেখো কার্য অপেক্ষক কাকে বলে? কার্য অপেক্ষক হচ্ছে কোনো ধাতব পৃষ্ঠে একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো যখন আমরা ফেলি, তখন সর্বনিম্ন যতটা পরিমাণে শক্তি ওই ইলেকট্রন গ্রহণ করলে ধাতব পৃষ্ঠ থেকে কি নির্গত হয়, সেটাকে বলা হয় কি ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। সর্বনিম্ন যে পরিমাণ শক্তি ইলেকট্রন গ্রহণ করলে ধাতব পৃষ্ঠ থেকে কি নির্গত হয়, সেই সর্বনিম্ন শক্তিটাকে বলা হয় কি কার্য অপেক্ষক। এবং সেই কার্য অপেক্ষকের মানটা টোটালটাই ডিপেন্ড করে ধাতুর প্রকৃতির উপরে। দেখো সোডিয়াম ধাতু আছে, আমি লাল আলো বা বেগুনি আলো বা হলুদ আলো যাই ফেলি না কেন, ওই একটা নির্দিষ্ট পরিমাণে এনার্জি গ্রহণ করলে তবেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কী হবে? রিলিজ হবে। তাহলে ওই কার্য অপেক্ষক আলোর বর্ণের উপরে কিন্তু নির্ভর করে না। বোঝা গেল? নির্ভর করে কি ওই ধাতুটার প্রকৃতির উপরে। কিন্তু তোমাদের এটার অ্যান্সার দেখবে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে এ এবং বি উভয়, কিন্তু এটা আমার যেটা মনে হচ্ছে এটা সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ধাতুর প্রকৃতির উপরে। ঠিক আছে? তোমরা একটু নিজেরাও যাচাই করবে যে আলোর বর্ণের উপরে নির্ভর করে কিনা। বিভিন্ন বই তোমরা একটু দেখবে, সেখানে আমি দেখেছি অবশ্য যে আলোর বর্ণের উপরে কিন্তু কার্য অপেক্ষক নির্ভর করে না। ঠিক আছে? তাহলে এইটা মনে রাখবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, নেক্সট হচ্ছে XII, 12 নম্বর কোশ্চেন। কি বলেছে? হাইড্রোজেন সদৃশ অণুর একটি ইলেকট্রন প্রথম বোর কক্ষপথ থেকে দ্বিতীয় বোর কক্ষপথে তুলতে ই পরিমাণ শক্তি লাগে। ওই ইলেকট্রনটিকে দ্বিতীয় থেকে তৃতীয় কক্ষপথে তুলতে যে পরিমাণ শক্তি লাগবে তা হলো। দেখো আমরা জানি হাইড্রোজেন বা এরকম টাইপের ক্ষেত্রে তোমার শক্তির রাশিমালা এনতম কক্ষপথে শক্তি EN, এটা সমান হয় -13.6 ইন্টু Z² বাই কত n²। এটা হচ্ছে ফর্মুলা, যেখানে যেটা হচ্ছে এটা হাইড্রোজেন না, এটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল। এবার যদি হাইড্রোজেন হয় তাহলে তার ক্ষেত্রে জেডের ভ্যালু কি 1, আর যদি ফার্স্ট কক্ষপথ হয় তাহলে তখন এনের ভ্যালু কী হবে? 1 হবে। এবার দেখো বলেছে প্রথম বোর কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে তুলতে শক্তি, তার মানে কি দ্বিতীয় আর প্রথম কক্ষপথের শক্তির পার্থক্য কত? ই হবে। তাহলে দ্বিতীয় কক্ষপথ আর প্রথম কক্ষপথের শক্তি দেখো, তাহলে E2 - E1, এটা সমান নিশ্চয়ই কী হবে? ই হবে। এবার এখানে যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি তাহলে জেডের ভ্যালু 1, আর এখানে দ্বিতীয় কক্ষপথ মানে এনের ভ্যালু কত? 2 হবে। জাস্ট আমরা ফর্মুলায় বসিয়ে দেবো। তাহলে দেখো -13.6 বাই এটা কত হয়ে গেল? 2² আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা 13.6 ইন্টু এটা দেখো উপরে জেডের ভ্যালু তো 1, এটা 1² হয়ে গেল, এটা সমান কত? ই। এটা দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে। তাহলে এখান থেকে যদি আমরা 13.6 এটা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে দেখো ওইটা আগে লিখছি প্লাস বলে, তাহলে এটা মাইনাস, এটা 1/4, এটা সমান কত? ই। তাহলে এখান থেকে দেখো 13.6 ইন্টু এটা করলে দেখো আসবে 3/4, এটা সমান কত? ই। তাহলে 13.4, এই 13.6 এটা সমান কত আসছে? 4/3 ই। দেখো এটা একটা সমীকরণ থাকলো। আমাদেরকে কোশ্চেনে বলেছে দ্বিতীয় থেকে তৃতীয় কক্ষপথে তুলতে যে শক্তি, সেটাকে আমরা ধরে নিচ্ছি কত? ই ড্যাশ।
তাহলে ই ড্যাশ সমান নিশ্চয়ই এই E3 মাইনাস কত হবে, E2 হবে, তাই তো? কোশ্চেনে বলেছে কি দ্বিতীয় থেকে তৃতীয়তে তুলতে, তাহলে E3 মাইনাস কত E2, এটা আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা এইবার দেখো E3 মানে মাইনাস এটা 13.6 বাই নিচে কত 3 স্কোয়ার, একবারে লিখে দিচ্ছে 9, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল 13.6 বাই 2 স্কোয়ার মানে এটা কত 4 হয়ে গেল। আচ্ছা 13.6টাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা আগে বসবে 1/4 মাইনাস 1 কত 9। দেখো 13.6 এটা যদি আমরা লসাগু করি 36, আর এটা হবে 9 মাইনাস 4 মানে 5/36। আচ্ছা এবার 13.6 যে ভ্যালুটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো এই ই ড্যাশ যেটা সেটা 4/3 ই ইন্টু এখানে 5 কত 36, এটাকে কাটলে কত 9, তাহলে এটা দেখো 5 থাকলেও উপরে আর 3 9 কত হয় 27, 5/27 আর এখানে ই আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে দ্বিতীয় থেকে তৃতীয় কক্ষপথে তুলতে যে শক্তি আমাদের দিতে হবে বা যে শক্তিটা লাগবে সেটা হবে 5/27 ই, যেখানে ইটা হচ্ছে প্রথম কক্ষপথে থেকে দ্বিতীয় কক্ষপথে তুলতে যে শক্তি সেটা। তাহলে প্রথম কক্ষপথে থেকে দ্বিতীয় কক্ষপথে তুলতে শক্তি যদি ই লাগে, তাহলে দ্বিতীয় থেকে তৃতীয়তে তুলতে শক্তি যেটা আমাদের লাগবে সেটা হবে 5/27 ই। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে চিত্রে প্রদত্ত বর্তনীর বুলিয়ান সমীকরণটি হবে। আচ্ছা ভালো করে দেখো, এখানে এটা একটা ইনপুট আমরা ধরে নিচ্ছি এ, এটা ইনপুট একটা বি, তাহলে এটা একটা কি গেট অ্যান্ড গেট, তাহলে এর ইনপুটটা কি হয়ে গেল এ বি, আর এটা নট গেট আছে, আর আমরা জানি নট গেটে থাকলে ইনপুটে যা হয় তার আউটপুটে কমপ্লিমেন্ট বা বার হয়ে যায়। তাহলে ওয়াই সমান দেখো এ বি বার, এ বি পুরোটার বার, এটা হবে উত্তর। তার মানে অপশান সি যেটা সেটা হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? আচ্ছা তারপরে কোশ্চেনটা কি বলেছে, মডিউলেটেড তরঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিভব যথাক্রমে 10 ভোল্ট ও 2 ভোল্ট হলে মডিউলেশন গুণাঙ্কের মান কত হবে, বা মডিউলেশন ইন্ডেক্স, এটা কি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। মডিউলেশন ইন্ডেক্স বা মডিউলাঙ্ক তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে এখান থেকে হয়ে যাবে। এটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, বিটা সমান মনে রাখবে এ ম্যাক্স মাইনাস এ মিন বাই এ ম্যাক্স প্লাস এ মিন, এটা হচ্ছে ফর্মুলা। ম্যাক্স মানে সর্বনিম্ন যে ভোল্টেজ বা সর্বনিম্ন বিভব, এখানে দেখো এটা বলা আছে কত 10, আর এটা আছে 2, আর এটা তাহলে 10 প্লাস 2, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা সমান কত আসছে 8, আর এটা কত 12, তাহলে এটাই হবে অ্যান্সার। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা 8/12, ঠিক আছে। এটা হবে হয়তো 0.67 যেটা, এটা ঠিক আছে। তাহলে এটা হলো মডিউলেশন ইন্ডেক্স বা মডিউলেশন সূচক, তার রাশিমালা বিটা সমান হচ্ছে এ ম্যাক্স মাইনাস এ মিন বাই এ ম্যাক্স প্লাস এ মিন। আচ্ছা এরপরে যেটা আমরা এই গেল 14টা এমসিকিউ। এবার যেগুলো আমরা দেখব সেটা হচ্ছে এক কথায় উত্তর। এক কথায় উত্তরের প্রথম যে কোশ্চেনটা আছে, পৃথিবীর কোথায় বিনতি কোণ 90 ডিগ্রি হয়? তাহলে বিনতি কোণের মান 90 ডিগ্রি হয় চুম্বক মেরুতে, চুম্বক মেরুতে। দেখো বিনতি কোণ হচ্ছে কোনো একটা দণ্ডচুম্বককে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দিলে সেটা অনুভূমিকের সঙ্গে যে কোণটা করে থাকে সেই কোণটাকে তোমার বলা হয় কি বিনতি কোণ। আমরা যদি চুম্বকের উত্তর মেরুতে গিয়ে দাঁড়াই
দেখো আমাদের পায়ের নিচে কী হবে, চুম্বকের উত্তর মেরু থাকবে, সেখানে যদি আমরা একটা দণ্ড চুম্বককে ঝুলিয়ে দিই তাহলে এরকমভাবে থাকবে। তাহলে এটা অনুভূমিকের সঙ্গে কতটা কোণ করবে, 90 ডিগ্রি। তাহলে মেরুতে, চুম্বক মেরুতে তোমার বিনতি কোণের মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আচ্ছা, সাইক্লোট্রন যন্ত্র দিয়ে ত্বরান্বিত করা যায় না এরূপ একটি আহিত কণার নাম লেখো। এরূপ একটা আহিত কণার নাম হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, দেখো ইলেকট্রনকে তোমার সাইক্লোট্রন যন্ত্রে কিন্তু ইউজ করা যায় না। ঠিক আছে, ত্বরান্বিত করা যায় না, কারণ হচ্ছে আমরা যদি সাইক্লোট্রন যন্ত্রে ইলেকট্রন ইউজ করি তাহলে একটা প্রবলেম দেখা যায়, অনুনাদের যে শর্ত, সেই অনুনাদের শর্তটা কি বিঘ্নিত হয়। কারণটা হচ্ছে ইলেকট্রন অত্যাধিক হালকা কণা, ওই জন্য ওর গতিবেগটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে প্রায় আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগে চলে যায়। ওই জন্যে ওর যে কম্পাঙ্ক বা অনুনাদ এর যে শর্ত, সেই শর্তটা কী হয়ে যায়, বিঘ্নিত হয়। ওই জন্যে সাইক্লোট্রন যন্ত্রে কিন্তু ইলেকট্রনকে ইউজ করা হয় না, অন্য একটা যন্ত্রে ইউজ করা হয়, সেটাকে বলা হয় সিঙ্কোট্রন। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন, টেসলা ও ওয়েবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এটা মনে রাখবে, ওয়েবার পার মিটার স্কোয়ার এটা সমান কি, টেসলা। ঠিক আছে, বা এখান থেকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো, ওয়েবার এটা সমান টেসলা ইন্টু মিটার স্কোয়ার, টি মানে টেসলা। ঠিক আছে, তাহলে ওয়েবার সমান টেসলা ইন্টু মিটার স্কোয়ার, এটা হচ্ছে সম্পর্ক। আচ্ছা, একটি সমতল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্যের মান কত। দেখো সমতল কাঁচ ফলক, এরকম একটা সমতল কাঁচ ফলক, তার যদি আমরা আর দেখি, আর মানে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কত হবে, অসীম। আর আমরা জানি এফ ইকুয়াল টু r/2, তাহলে অসীমকে 2 দিয়ে ভাগ করলে কী হবে, অসীমই হবে। তাহলে এটা মনে রাখবে, সমতল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্যের মান ইনফিনিটি বা অসীম। ঠিক আছে, তারপরে দেখো শব্দ তরঙ্গকে সমাবর্তিত করা যায় না কেন। কারণ শব্দ তরঙ্গ হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ওই জন্যে একে সমাবর্তিত বা পোলারাইজেশন এর ঘটবে না, বা পোলারাইজেশন এর করা যাবে না। কারণ পোলারাইজেশন একমাত্র তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রেই ঘটে, আর শব্দ তরঙ্গ হচ্ছে কি, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে হচ্ছে যেখানে কণাগুলার গতির অভিমুখ আর তরঙ্গের গতির অভিমুখ পরস্পর কি সমান্তরালভাবে থাকে, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের পোলারাইজেশন বা সমাবর্তন হয় না। আচ্ছা, এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। দশমিক সংখ্যা মানে তোমার ডেসিমাল নাম্বারে কনভার্ট করব। তাহলে দেখো এখানে কটা নাম্বার আছে, 6টা। তাহলে প্রথমে 1 আছে, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 5 প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ারে, সরি 10 টু দি পাওয়ারে না, 2 টু দি পাওয়ারে, 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ারে 4 প্লাস 0 ইন্টু 2 এর পাওয়ারে 3 প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ারে 2 প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ারে 1 প্লাস 0 ইন্টু 2 এর পাওয়ারে 0। ঠিক আছে, এটা কত হবে, এটা দেখো হবে 32, এটা হবে 16, এটা তো 0 হয়ে যাবে, এটা হবে 4, এটা হবে 2 আর এটা 0। তাহলে এটা 6 হলো, 16 আর 6 কত হচ্ছে 22, 22 আর 32 এটা হবে 54, 54। তাহলে এটা এইভাবে লিখতে হবে, এটা হচ্ছে 2, এটা সমান হবে 54, এখানে 10। এটা ক্যালকুলেশন করার আরও একটা সহজ পদ্ধতি আছে, এইভাবে লিখব 1 1 0 1 1 0। এবার নিয়মটা হচ্ছে এখানে 1 দিয়ে ডাবল করতে করতে চলে যাবে, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা হচ্ছে 32। যেগুলো 0 আছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো যোগ করে দিলে হয়ে যাবে।
এটা দেখো 32 আর 16 48 আর 2 50 আর 4 54, তাহলে এটা 54 হবে, একই আসবে। ঠিক আছে, এত কিছু না লিখে এইভাবেও করা যায়। আচ্ছা, তারপরে বলেছে 1 প্লাস এ তার সঙ্গে বি এর সরলতম রূপটি হলো। আচ্ছা, এটাকে বলা হয় বুলিয়ান বীজগণিত। 1 প্লাস এ তার সঙ্গে বি আছে। আচ্ছা, 1 প্লাস এ মানে আবার 1 হয়, তাহলে 1 ইন্টু বি, তার মানে আলটিমেট এটা বি হবে। এই যে বুলিয়ান বীজগণিতের নিয়ম হচ্ছে আজব নিয়ম। 1 প্লাস এ এটা কত 1, তার সঙ্গে বি তুমি গুণ করে দাও, এটাই হবে। বোঝা গেল? এই হলো এমসিকিউ এবং এক কথায় উত্তর। নেক্সট যে ভিডিও, সেই ভিডিওতে 5 নম্বরের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থাকো। ঠিক আছে।